আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইভটা দেখা যাচ্ছে ঠিকঠাক? আর সাউন্ড কোয়ালিটি? সাউন্ড কোয়ালিটি ঠিক আছে? খাতা ঠিকঠাক দেখা যাচ্ছে না? অল ক্লিয়ার, ওকে। তো গতদিন আমরা তাপমাত্রার স্কেল, তাপগতিবিদ্যার সূত্র, তাপগতীয় প্রক্রিয়া এই পর্যন্ত পড়ছি। আজকে আছে কর্মদক্ষতা আর এন্ট্রপি। আজকে আমরা কর্মদক্ষতা এবং এন্ট্রপি পড়ব। তার আগে গতদিন যে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কটা ক্যালকুলেটর ছাড়া কয়জনে পারছো? গতকালকে যে হোমওয়ার্কটা ফার্স্টের কোয়েশ্চেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ক্যালকুলেটর ছাড়া কয়জনে পারছো? ওকে, এভরিথিং ক্লিয়ার। ঠিক আছে, ফার্স্টের যে কোয়েশ্চেনটা কালকে হোমওয়ার্ক দিয়েছিলাম, ফার্স্টের এই যে কোয়েশ্চেনটা দিয়েছিলাম কালকে, দেখতে পাচ্ছ? এটা এটা ক্যালকুলেটর ছাড়া কয়জন পারছো? একটু রেসপন্স করতে হবে। এই যে কোয়েশ্চেনটা, এটা ক্যালকুলেটর ছাড়া কে পারছো? হ্যান্ড ক্যালকুলেশন দেখাই দেন। ওকে, হ্যান্ড ক্যালকুলেশনটা দেখাবো। আর একটু মানুষ যোগ হোক। এটা হ্যান্ড ক্যালকুলেশনটা আসলে সোজা। অনেকে বলছে যে এটার হ্যান্ড ক্যালকুলেশন পারে নাই। ওয়ালাইকুম আসসালাম জরিফউদ্দিন। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, এটা হ্যান্ড ক্যালকুলেশনটা আমরা দেখাবো, কিন্তু আরেকটু লোক মানুষ আসুক, এরপরে দেখাই। এটা হ্যান্ড ক্যালকুলেশন একটা মজা আছে। ওকে, তো আমরা আগে দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আমরা কতদিন দেখছিলাম না। তো আগে দ্বিতীয় সূত্রটা দেখি। আচ্ছা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কি? তাপগতীয় বিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা ধারণা পাই এন্ট্রপির, তাই না? এন্ট্রপির ধারণা পাই, তবে এই সূত্রটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটি হচ্ছে, কোনো ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে তাপ কোনো শক্তি প্রয়োগ না করলে তাপ কোনো ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে যায় না। ফাউজিয়া আবিদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তাপগতীয় বিদ্যার দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র হচ্ছে, কোনো কাজ না করলে অথবা শক্তি প্রয়োগ না করলে ঠান্ডা বস্তু থেকে তাপ গরম বস্তুতে যায় না। আমরা যদি একটি স্টিলের গ্লাসে গরম পানি রাখি আর পাশে আর একটা স্টিলের গ্লাস একসাথে রাখি, তাহলে কি গরম পানি ঠান্ডা হবে নাকি ঠান্ডা গ্লাসটা গরম হবে? অ্যান্সার দাও তো। ঠান্ডা গ্লাসটা গরম হবে নাকি যে গ্লাসে ঠান্ডা গরম পানি আছে ওইটা ঠান্ডা হবে?
অ্যান্সার দাও। কি হবে? ঠান্ডা গ্লাস গরম হবে নাকি গরম পানি রাখা গ্লাসটার ভিতরে পানি ঠান্ডা হবে? কোনটা? আমরা দুইটা গ্লাস রাখছি পাশাপাশি, একটা গ্লাসে গরম পানি আছে আর একটা গ্লাস শুধু একটা স্টিলের গ্লাস। দুইটা একবারে মিশিয়ে রাখছি, একটার সাথে আর একটা মিশিয়ে রাখছি। এখন কি হবে? যে গ্লাসটা ঠান্ডা ওইটা গরম হবে নাকি গরম পানি রাখা গ্লাসটা ঠান্ডা হবে? ঠান্ডা গ্লাস গরম হবে। ওকে, ঠান্ডা গ্লাস গরম হবে। তার মানে এক্ষেত্রে কিন্তু আমরা কোনো শক্তি প্রয়োগ করতেছি না বা কোনো কাজ করতেছি না, করতেছি গরম থেকে ঠান্ডার দিকে তাপ যাচ্ছে। তাহলে ফ্রিজের ক্ষেত্রে কি এইটা মেনে চলে না উল্টা হয়? ফ্রিজ কি করে? ফ্রিজ তো ঠান্ডা থেকে গরমের দিকে তাপ বের করে দেয়। এটাকে মানলো যে আসলে গরম থেকে ঠান্ডার দিকে যাবে? এটা কিন্তু মানে না। তবে এক্ষেত্রে কথা আছে, আমরা কিন্তু ওখানে একটা শক্তি প্রয়োগ করতেছি, ওখানে বিদ্যুৎ শক্তি প্রয়োগ করা হচ্ছে। তো এই কারণে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা হচ্ছে কোনো গরম বস্তু থেকে তাপ সরাসরি স্বতঃস্ফূর্তভাবে ঠান্ডার দিকে যাবে, কিন্তু ঠান্ডা থেকে যদি গরমের দিকে আসতে হয় তাহলে কি করতে হবে? তাহলে শক্তি প্রয়োগ করতে হবে। ওকে, এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। সূত্রটা হচ্ছে ডিএস সমান ডিকিউ বাই টি। তাহলে এবার আমরা ওই হ্যান্ড ক্যালকুলেশনটা দেখি যেটা আমরা বাড়ির কাছে দিয়েছিলাম। দেখো, এটা সহজ একটা বাড়ির কাজ ছিল কিন্তু। এই যে এইটা, তাই তো? স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করে কি করলাম? হঠাৎ সংকুচিত করলাম। হঠাৎ মানে কি? হঠাৎ মানে কিন্তু রুদ্ধতাপীয়, তাই না? হঠাৎ বললে এটা কি হবে? হঠাৎ বললে রুদ্ধতাপীয় হবে। রুদ্ধ তাপীয় হবে। তো রুদ্ধতাপীয় সূত্র কি? এখানে কি দেওয়া আছে? টেম্পারেচার দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে। তো সূত্র হবে T1 V1 গামা মাইনাস 1 T2 V2 গামা মাইনাস 2 না মাইনাস 1 গামা মাইনাস 1। তাহলে সূত্রটা হবে T1 V1 গামা মাইনাস 1 সমান T2 V2 গামা মাইনাস 1। এবার আমাকে বলছে তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে, তার মানে T2 T1 এর কত গুণ। এবার দেখো, তাহলে আমরা এখানে T1 লিখতে পারি না? T1 বাই T2 সমান V2 বাই V1 গামা মাইনাস 1 লিখতে পারি কিনা? এটা লিখতে পারি। T2 কে এই পাশে আনলাম, V1 কে এই পাশে নিয়ে গেলাম, আর গামা মাইনাস 1 তো V2 আর V1 দুইটার উপরই আছে, তাই উপরে পাওয়ার হিসেবে দিয়ে দিয়েছি। এবার কি করব? আমাদের বলছে T2 কত গুণ, তাহলে এটা আমরা উল্টাই। T2 কে উপরে নেই, T2 আর নিচে T1 সমান V1 বাই V2 গামা মাইনাস 1। এবার দেখো কি বলছে, তাহলে T2 বের করতে বলছে। T2 সমান V1 এর মান কত? ধরলাম V1 এর মান V, তাহলে V আর V2 যেটা পরবর্তীতে আয়তন হয়েছে সেটা কত হয়েছে? 1/4 মানে 1/4। তাহলে 1/4 V গামা মাইনাস 1। তো 1/4 VV কাটা যায়, 4 তাইলে উপরে চলে যাবে, তাই তো? তাইলে T2 সমান 4 গামা মাইনাস 1। এবার এই যে কোয়েশ্চেনটা, এখানে গামার মান কত? গামার মান দেওয়া আছে, দেখো তো গামার মান দেওয়া আছে কি? বলো গামার মান কত হবে? এই কোয়েশ্চেনটায় তো গামার মান দেওয়া নাই, তোমরা কত নিব গামার মান? কোয়েশ্চেনটায় গামার মান দেওয়া নাই, আমরা কত নিব?
যেহেতু গামার মান দেওয়া নাই, আমরা কি করব, এটাকে আমাদের বাতাসে যে গ্যাসগুলো থাকে অক্সিজেন, নাইট্রোজেন, এইগুলো ধরে নিব। তাহলে 1.4 ধরবো, তাই তো, সমান 4, 1.4 মাইনাস 1, তাহলে কত হবে 4, 1.4 থেকে 1 গেলে 0.4 ইন্টু এখানে কিন্তু T1টা আছে, T1টা এই পাশে গুণাকারে চলে গেছে না, তাহলে T1। এবার আমাদের এইটাই বের করতে বলছে T2 T1 এর কত গুণ। এখানে অপশনে পার্সেন্ট দেওয়া আছে, কিন্তু পার্সেন্টগুলো আসলে হবে না, ঠিক আছে, পার্সেন্টগুলো হবে না, কত গুণ এটা বের করতে বলছে। এবার দেখো ক্যালকুলেটর ছাড়া এটা কিভাবে করব, কারো মাথায় কোনো আইডিয়া আছে? থাকলে লেখো, ক্যালকুলেটর ছাড়া এটা কিভাবে করব। কারো মাথায় কোনো আইডিয়া থাকলে লেখো, ক্যালকুলেটর ছাড়া এটা কিভাবে করব, নাকি করা যাবে না? এনি আইডিয়া, ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? নাকি যেহেতু ফার্স্টের কোশ্চেন ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, কোনটা? বলো এটা কিভাবে করব। দেখো 4 এর উপরে 0.4 পাওয়ার আছে, অপশনগুলো দেখে একবার দেখো, 1.74, 4, 6.9 এবং 16, তাই না, 16, গ্যাপ আছে কিন্তু। তো আমরা যদি কিছু কিছু জায়গায় ধরে নিতে পারি, সবসময় ক্যালকুলেশন যে 100% অ্যাকুরেট আনতে হবে এটা কিন্তু না। তোমার স্যার কিন্তু দেখবে না যে তুমি কিভাবে অ্যাকুরেট আনছো, পয়েন্ট কি উঠাই দিব, পয়েন্ট উঠাই দিব, পয়েন্ট উঠাই দিলে কিভাবে হবে, পয়েন্ট উঠান যাবে না। কি করব, অ্যাডমিশনের এইটাই ম্যাজিক, তোমাকে চিন্তা শক্তি বাড়াইতে হবে। যেহেতু অপশনের মধ্যে গ্যাপ আছে, ভাই এখানে আমি 0.4কে 0.5 লিখলে সমস্যা আছে? আমি ধরলাম এখানে 0.5 লিখলাম, 0.4 এর জায়গায় আমি 0.5 লিখলাম। এখন আমরা তো একটা জিনিস জানি, তাই না? দেখো তো, রুট এক্স সমান এক্স টু দি পাওয়ার হাফ, এটা কি জানি? রুট এক্স সমান যে রুট অফ 415, এইটা দেখো রুট এক্স যে এক্স টু দি পাওয়ার হাফ, এটা কি আমরা জানি? জানলে লিখতে হবে জানি। জানো কিনা যে রুট এক্স সমান এক্স টু দি পাওয়ার হাফ? বলো। তাহলে রুট এক্স সমান এক্স টু দি পাওয়ার হাফ, তো এটাকে আমি 4 টু দি পাওয়ার হাফ ধরছি, তার মানে এটা কি, এটা √4 না, √4 T1, 4 কে রুট করলে কি হয়, 2T1, মানে T1 এর 2 গুণ, T1 এর 2 গুণ। এবার ভাই অপশনে কি 2 গুণ আছে? নাই, থাকবে কিভাবে, থাকার কি কথা? আমরা তো 0.4কে 0.5 ধরছি, তার মানে আমরা একটু বেশি নিছি। আমাদের অ্যান্সারটা 0.5 থেকে, সরি, আমাদের অ্যান্সারটা 2 থেকে কম হবে, কারণ 4 টু দি পাওয়ার 0.4 এইটার মান কিন্তু 4 টু দি পাওয়ার 0.5 থেকে কম। তাইলে আমাদের অ্যান্সার কি হবে, 2 থেকে কিছুটা কম। অপশনে 2 থেকে কিছুটা কম কই, কোন অপশন 2 থেকে কিছুটা কম আছে? দুইয়ের চেয়ে কম, তার মানে কোন কোন অপশন আছে, অপশন এ। সো এই হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু এইটাই, আমি যে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের ভিডিওটা নিয়েছিলাম ওটার কারণ কি, এইভাবে যাতে চিন্তা করতে পারো। হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস নেওয়ার কিছু নাই, তাই না? যদি আমি 8কে 4 দিয়ে কাটি, এটা যে 2 হয় তুমিও জানো আমিও জানি, তাহলে আমি ক্লাসগুলো কেন নিছি বলো তো? তোমাকে এইভাবে ভাবানোর জন্য, যেটা এভাবেও করা যায়। আমাকে একুরেট আনার দরকার নাই তো, দরকার আছে একুরেট আনার? একুরেট আনার কোনো দরকার নাই ভাই।
সময় যত কম করে পারা যায়। আমি অ্যাকুরেট কেন আনবো? অপশনের ভিতরে ডিফারেন্স আছে, সো আমি এখানে আমার অ্যাকুরেট আনার দরকার নাই। আমি 0.4 কি 0.5 ধরতে পারি। অ্যাডমিশন টেস্টে যদি ভালো করতে চাও তাহলে মনে রাখবা হ্যান্ড ক্যালকুলেশন একটা আর্ট, আর তোমাকে তার আর্টিস্ট হতে হবে। তোমাদের এগুলো করানোর উদ্দেশ্য কিভাবে পরীক্ষার হলে চিন্তা করবা এইটা বাড়ানো। হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু 2 দিয়ে 2কে কাটলে 1 হয় এটা না। তোমরা কিভাবে চিন্তা করতে পারো সেইটা বোঝানোর জন্য কিন্তু ক্লাসগুলো নেওয়া হয়েছে। এইটা কেউ এভাবে চিন্তা করো নাই তো, এভাবে চিন্তা করলে তো একেবারে ইজি। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? নাকি আরেকবার বোঝাবো? ক্লিয়ার থাকলে ক্লিয়ার লিখতে হবে, তাহলে আমরা পরেরটায় যাই। এরপর আমরা আরেকটা ম্যাজিক দেখবো, গামা থেকে সিপি বের করার ম্যাজিক। ক্লিয়ার লিখলে আমরা গামা থেকে সিপি কিভাবে বের করতে হয় এই ম্যাজিকটা দেখবো, একটা সুপার শর্টকাট। অল ক্লিয়ার নাকি আরেকবার বোঝাবো? সবাই রেসপন্স করো একটু। আরেকবার বোঝাতে হবে নাকি ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এবার আমরা গামা থেকে সিপিটা বের করা দেখি। দেখো আবিদা ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে এবার আমরা এটা দেখি। দেখো গামা 1.5 হলে সিপি এবং সিভির মান কত, এটা বের করতে পারি? কেউ পারলে লিখে দিতে পারি। এটা আমরা কিভাবে বের করি? প্রথমে আমরা এই অ্যান্সারটা পরে করি। আগে আমরা জানি কি 1 পরমাণু, 2 পরমাণু আর 3 বহু পরমাণু, তাই না? তো প্রথমে আমরা 1 পরমাণু বেগের ক্ষেত্রে দেখি। 1 পরমাণুতে গামার মান কত? 1.67, ঠিক আছে, 1.67। এইটাকে কিন্তু আমরা 5/3 লিখতে পারি। 5কে 3 দিয়ে কাটলে 1.67 হয়। এবার আমরা কিভাবে সিপি আর সিভি বের করব? এটা একটা সুপার শর্টকাট। কিভাবে বের করব? সিপি বের করার সময় এই 5কে আমরা বলি লব। ক্লাস 6-এর পড়াই, চলো কোনটা লব কোনটা হর। 5 হচ্ছে লব আর 3 হর। তাহলে সিপি কত? সিপি হচ্ছে উপরে লব গুণ আর, আর নিচে লব বিয়োগ হর। ওকে, লব গুণ আর, আর নিচে লব বিয়োগ হর। সিবির ক্ষেত্রে যেহেতু এই জায়গায় আমরা লব নিছি, সিবিতে নিব হর, আর লব বিয়োগ হর সেম থাকবে, লব বিয়োগ হর সেম ইন্টু আর, ঠিক আছে। তাহলে সিপি হচ্ছে লব গুণ আর, নিচে লব বিয়োগ হর, আর সিবি হচ্ছে উপরে হর, নিচে লব বিয়োগ হর গুণ আর। এবার দেখো তাহলে এখানে সিপি কত? 1 পরমাণুর ক্ষেত্রে লব কত? 5। তাহলে আমরা উপরে 5 দেই। লব এবং হরের বিয়োগফল কত? 5 থেকে 3 গেলে 2 আর আর। এবার সিবি কত? তাইলে সিবি হচ্ছে উপরে হর মানে উপরে 3, তাহলে উপরে 3, নিচে লব বিয়োগ হর, লব হচ্ছে 5 আর হর 3, তাহলে 5 থেকে 3 গেলে কত থাকে? 2, 2 আর। সেইটা হচ্ছে শর্টকাট। এবার তাহলে দ্বি পরমাণুর ক্ষেত্রে দেখি, তখন 2টা পরমাণু থাকবে। গামার মান 1.41, তাই তো? গামার মান 1.41। এইটাকে দেখো 1.41কে আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি বলো?
1.41কে আমরা 7/5 লিখতে পারি, তাই না? পারি কিনা? সেভেন বাই ফাইভ লিখতে পারি। 7 হচ্ছে লব এবং 5 হর। তাহলে সিপির মান কত? সিপির মান উপরে লব নিচে বিয়োগফল, আর সিবির মান কত? হর উপরে লব এবং হরের বিয়োগফল নিচে ইন্টু আর। বুঝতে পারছি? এবার যদি আমরা বহু পরমাণুর ক্ষেত্রে হিসাব করি, গামার মান 1.33, √2 কোনটার মান? সেভেন বাই ফাইভ। ওকে, 7/5, ঠিক আছে। সেইটা আমরা এভাবে করছি। এবার 1.3 হলে এটাকে আমরা 4/3 লিখতে পারি। 4/3। তাহলে এখান থেকে সিপির মান উপরে লব মানে 4, নিচে 4 থেকে 3 গেলে 1 থাকে ইন্টু আর। সিবি হচ্ছে উপরে হর আর নিচে বিয়োগফল, বিয়োগফল কত? 4 থেকে 3 গেলে 1 থাকে, আর মানে 4R আর 3R। তো এবার আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি। আসুন কোয়েশ্চেনটার অ্যান্সার বের করি। গামা দেওয়া আছে 1.5। 1.5 হলে এটাকে আমরা কি লিখতে পারি? 3/2 লিখতে পারি কিনা? 3/2। তাহলে সিপির মান কত? উপরে লব কত? এখানে 3, তাহলে উপরে 3, নিচে দুইটার বিয়োগফল 3 থেকে 2 গেলে 1 আর সিবি হচ্ছে উপরে হর নিচে বিয়োগফল 1 আর, তার মানে আনসার হচ্ছে সিপি 3R আর সিভি 2R। ক্লিয়ার কিনা বলো? বুঝছো কিনা এটা? সাস 2018-19 কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু সোজা, ঠিক আছে? জিএসটিতে আসতে পারে। এটা কি বুঝছো পুরোটা? 3/2, হ্যাঁ ঠিক আছে, 3/2। ওকে, তাহলে পুরোটা বুঝছি আমরা এখন। 3R কিভাবে 2R হলো? সিপির মান 3R এবং সিবি 2R। 3 2, ওকে, 3R এবং 2R। ক্লিয়ার তো? ক্লিয়ার থাকলে আমরা কর্মদক্ষতায় যাব। যদি সম্পূর্ণটা কনসেপ্ট বোঝা থাকো তাহলে আমরা কর্মদক্ষতায় চলে যাব। সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কর্মদক্ষতা। ওকে, ক্লিয়ার। ঠিক আছে, আমরা তাহলে এখন কর্মদক্ষতা দেখি। দেখো, ইঞ্জিনের কর্মদক্ষতা। বাস্তব তাপ ইঞ্জিন এবং কার্নো ইঞ্জিন, দুই রকমের ইঞ্জিন আছে। বাস্তব তাপ ইঞ্জিন যেটা, এটার কি ঘটে? এটায় অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ঘটে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি? অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা হচ্ছে যদি আমরা কোনো প্রক্রিয়া রিভার্স করি তাহলে সে কি করে? সিস্টেম এবং যে পরিবেশ এরা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে না, বিভিন্ন জায়গায় শক্তি ক্ষয় হয়ে যায়। সেক্ষেত্রে ফ্রিকশন সহ বিভিন্ন বাধাজনিত বল থাকে। ওকে, এই ক্ষেত্রে কিউ/টি অর্থাৎ এনট্রপি কনস্ট্যান্ট না। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি কনস্ট্যান্ট না। এটা দেখো, এখানে ইটার মান আমরা লিখছি 1 - Q2/Q1 × 100%। ধরো Q1 পরিমাণ তাপ একটা ইঞ্জিন কি করলো? একটা ইঞ্জিন Q1 পরিমাণ তাপ নিল। এটা হচ্ছে গৃহীত তাপ Q1, এবং সে
Q2 পরিমাণ তাপ বর্জন করলো, বর্জিত তাপ। এখানে তার কাজ কত? W সমান Q1 মাইনাস Q2। এবার আমরা কর্মদক্ষতার সূত্র জানি, ইটা সমান W বাই Q1। ওকে, সূত্রটা হচ্ছে কর্মদক্ষতা সমান W মানে কাজ বাই Q1। তো কাজের জায়গায় আমরা লিখতে পারি না Q1 মাইনাস Q2 বাই Q1, এইটাকেই কিন্তু আমরা আবার 1 মাইনাস Q2 বাই Q1 আকারে লিখি। তো এইখান থেকেই এই সূত্রটা। আর 100% দ্বারা কত পার্সেন্ট কর্মদক্ষতা এইটা বুঝিয়েছে। তবে এইখানে আমরা ইটার মান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%, এটা লিখতে পারবো না পারবো না? অ্যান্সার দাও। বাস্তব তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ইটার মান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100% লিখতে পারবো কি পারবো না? রেসপন্স করো কেউ। ইটার মান কি এটা লিখতে পারবো? ইটার মান কি এটা লেখা যাবে? ইটার মান এইটা লেখা যাবে না, কারণ এখানে Q বাই T কনস্ট্যান্ট না। তো তুমি Q1 বাই T1 সমান Q2 বাই T2, এটা কি লিখতে পারবা? না, পারবা না। হাজিয়া আবিদা পারবা না, কারণ এখানে Q বাই T কিন্তু কনস্ট্যান্ট না, এটা বাস্তব তাপ ইঞ্জিন এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ঘটে। সো এখানে তুমি এইটা লিখতে পারবা না। সবাই লিখতে পারবো, কিন্তু আসলে এখানে কিন্তু পারা যাবে না, এটা বাস্তব তাপ ইঞ্জিন। Q বাই T কনস্ট্যান্ট না ভাই, তাহলে তুমি কিভাবে Q2 এর বদলে T2 লিখবা? হ্যাঁ, এটা লিখতে পারবা কখন? যখন এটা কার্নো ইঞ্জিন হবে। কার্নো ইঞ্জিন একটি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় চলে, এটা একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া। এখানে এন্ট্রোপিটা কনস্ট্যান্ট, এখানে Q বাই T কি কনস্ট্যান্ট। বুঝতে পারছো? এই কারণে তুমি Q এর জায়গায় T2 বাই T1 লিখতে পারবা, বাট এখানে কনস্ট্যান্ট না, তো তুমি Q2 এর জায়গায় Q1 লিখতে পারবা না। সামনে একটা কোয়েশ্চেন আছে, মাওলানা ভাসানীর কোয়েশ্চেন। মাওলানা ভাসানীর একটা কোয়েশ্চেন আছে, এই দুইটা টপিক মিলিয়ে করছে, সেইটা আমরা দেখবো একটু পরেই। সেখানে দক্ষতার সূত্র কি? 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এবার ক্লিয়ার তো কেন এই ইটার মান লিখতে পারবা না? এটা বাস্তব তাপ ইঞ্জিনের ক্ষেত্রে, তবে এটা যদি প্রত্যাবর্তী প্রক্রিয়া হয় এবং কার্নো ইঞ্জিন হয় তুমি লিখতে পারবা। ক্লিয়ার যে কেন উপরে লেখা যাবে না? ওকে, চলো এবার দেখি আমরা ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করা লাগবে। ধরো তুমি একটা ইঞ্জিন নিয়ে কাজ করতেছো, ইঞ্জিনটা যে দক্ষতায় কাজ করে তোমার আরো বেশি দক্ষতায় কাজ করানো ইঞ্জিন দরকার। তো তুমি কি করবা? দেখো আমরা কর্মদক্ষতাতে সূত্রটা দেখছি 1 মাইনাস T2 বাই T1, তাই তো? 1 মাইনাস T2 বাই T1। এবার দেখো, যদি আমি গ্রাহকের তাপমাত্রা, সরি এই জায়গায় একটা জিনিস বলতে ভুলে গেছি, এই Q2টা কি? Q2টা হচ্ছে বর্জিত তাপ, বর্জিত তাপ, এবং Q1 হচ্ছে গৃহীত তাপ। T2 কি? T2 হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা, এবং T1 তাপ উৎসের তাপমাত্রা, তাপ উৎসের তাপমাত্রা। বুঝতে পারছি?
এবার দেখো এই যে আমরা তাপ গ্রাহক, তাই না, এটা হচ্ছে T2 হচ্ছে তাপ গ্রাহক এবং T1 তাপ উৎস। এবার কি করা যায়, গ্রাহকের তাপমাত্রা যদি আমি কমাই, এই T2 মান যদি আমি কমাই, তাহলে T2/T1 এর মান বাড়বে না কমবে? যদি আমি T2 মান কমাই, তাহলে T2/T1 এই টোটালটার মান, এই যে টোটালটা আছে, এই টোটালটার মান কি বাড়বে না কমবে? T2 মানটা আমি কমাইছি, গ্রাহকের তাপমাত্রা হ্রাস করছি, T2 মান কমাইলাম, T2/T1 এর মানটা কি কমবে না বাড়বে? অ্যান্সার দাও যে T2/T1 এর মান বাড়বে নাকি কমবে? যদি আমি T1 এর মানটা কমাই, তাহলে কিন্তু এই T2/T1 পুরোটার মানই কমবে। তো এই পুরোটার মান কমলে আমি কিন্তু দক্ষতা বেশিই পাবো। আমার এইগুলো সব নোট করা আছে, আবার নোট করতে হবে কি কমবে? ওকে, যেটা মনে হয় নোট করা আছে সেটা তুমি যদি চাও না করতে পারো, তবে ক্লাস যেহেতু করতেছো নোট করাটা বেটার, কারণ এই একটা পুরো নোটটা তুমি একবার পড়ে গেলে পরীক্ষার আগে উপকার পাবা। আর নোট করার ক্ষেত্রে যে ইনস্ট্রাকশনটা কালকে জানতে চাইছিলা সম্ভবত, নোট কিভাবে করবা, নোট কিন্তু আলাদাভাবে করা যাবে না, ক্লাসে যা পড়াবো ওই সময় নোট করবা, আলাদাভাবে নোট করার কিন্তু সময় নাই। আর ওই যে একটা আছে কার নোট সবচেয়ে ভালো হয়, কার নোট ভালো হয় বলতে কি, কে চারকালি দিয়ে নোট করে এটা কিন্তু বোঝাই নাই, কে আমার কথাগুলো ঠিকঠাক শুনতে পারে এবং খাতায় লিখতে পারে যতটা দরকার। ওকে, সো T2/T1 এর মান কমবে, তার মানে কি দক্ষতাটা বাড়বে। আবার যদি উৎসের তাপমাত্রা বৃদ্ধি করি, T1 বাড়াই, T2 সেম রাখি, T2 কি রাখলাম আমি সেম রাখলাম, T1টা বাড়াই দিলাম, উৎসের তাপমাত্রা বৃদ্ধি করলাম, তখন কি হবে, তখনও কিন্তু দক্ষতা বাড়বে। ওকে, এবার দেখো যদি গ্রাহকের তাপমাত্রাকে আমরা 0 করি, গ্রাহক কি T2 না, তাহলে ইটা সমান 1 মাইনাস T2 মানটাকে আমি 0 করলাম, T1 সেম রাখলাম, 100 দিয়ে গুণ করলাম, তাহলে কর্মদক্ষতা কত পার্সেন্ট, এখানে তো 0, তাহলে 1 ইন্টু 100%। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি গ্রাহকের তাপমাত্রা 0 করা হয়, কি করা হয়, যদি গ্রাহকের তাপমাত্রাকে 0 করা হয় তাহলে দক্ষতা হবে 100%। খুব ইম্পর্টেন্ট এটা যে দক্ষতা কখন 100% হবে, যখন গ্রাহকের তাপমাত্রাকে 0 করা হবে, গ্রাহকের তাপমাত্রাকে 0 করা হবে। তো এবার আমরা একটা কোয়েশ্চেন দেখি। দেখো, একটি কার্নো ইঞ্জিন 800 কেলভিন ও 400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে ঠিক সমদক্ষতায় কাজ করে T কেলভিন ও 900 কেলভিন তাপমাত্রায়। T এর মান কত? খেয়াল করো, 800 কেলভিন এইটা বড়, এখন এখানে T বড় না 900 বড় কিভাবে বুঝবো, যেহেতু এইখানে বড় এবং পরে ছোট সাজানো আছে, তো এইখানেও এইটাকে আমরা বড় এবং এইটাকে ছোট ধরবো, কারণ এখানে যেহেতু বড় ছোট অনুপাতে আছে, এখানেও বড় ছোট। এবার দেখো, কর্মদক্ষতার সূত্র জানি, ইটা সমান 1 মাইনাস T2/T1, কর্মদক্ষতা সেম হবে, তার মানে কি এই T2/T1 এর যে মানটা, এইটা অবশ্যই দুইটার ক্ষেত্রে সেম হইতে হবে, নাহলে কি কখনো কর্মদক্ষতা সেম হওয়া সম্ভব? সম্ভব না। সো আমরা দেখি, তাহলে এখানে কত দেওয়া আছে, 800, নিচে এখানে যদি 400 ধরি এবং সমান দিয়ে এখানে ধরলাম T, নিচে ধরলাম 900, এই দুইটা কি, এই দুইটা সমান। ওকে, এবার কাটো, এখানে 400 দিয়ে 800 কাটলে 2, 900 দিয়ে 2 কে গুণ করো, T এর মান কত, 1800 কেলভিন। অ্যান্সার হবে 1800 কেলভিন। এবং আরেকটা তথ্য মনে রাখবা, পেট্রোল ইঞ্জিনের দক্ষতা কত, এটি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তির কোশ্চেন। পেট্রোল ইঞ্জিনের দক্ষতা কত, পেট্রোল ইঞ্জিনের দক্ষতা 30%। ওকে, এবার আমরা আরেকটা কোশ্চেন দেখি। দেখো, একটি কার্নো ইঞ্জিন এর তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 327 ডিগ্রি সেলসিয়াস
এবং 127°C। ইঞ্জিনটি তাপ উৎস থেকে 4500 জুল তাপ গ্রহণ করে, বর্ধিত তাপ কত? জিএসটির কোশ্চেন, দেখি কত হয়। খেয়াল করো, একটি কার্নো ইঞ্জিন, তাপ উৎস এবং তাপ গ্রাহক। কার্নো ইঞ্জিন মানে কি? এটা কিউ/টি কি কনস্ট্যান্ট, তাই তো? তাহলে আমরা লিখতে পারি না Q1/T1 সমান Q2/T2। বর্জিত তাপ বলছিলাম কোনটিকে? Q2 কে। তাহলে এবার Q2 এর মানটা বের করব। Q2 সমান Q1/T1 ইন্টু T2। এবার Q1 এর মান কত? গৃহীত তাপ 4500 জুল। এবার দেখো T1 হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, তাই তো? T2 হচ্ছে তাপ গ্রাহক এবং T1 তাপ উৎস। এখানে তাপ উৎসের তাপমাত্রা কত? 327°C। তো এখানে 273 যোগ করি, তাহলে হয় 600, এবং সাথে T2 হচ্ছে 127, 273 যোগ করলে এইটা হয় 400। বুঝতে পারছি? এবার কি করব? 200 দিয়ে কাটি, 200 দিয়ে এটাকে কাটলে 2 বার, এইটা 3 বার, 3 15 45, তো এখানে 1500, 1500 গুণ 2 3000। তাহলে বর্জিত তাপ হবে কত? 3000 জুল। বুঝতে পারছি? বুঝলে ক্লিয়ার লেখি। তিন হাজার জুল, এটা কি বুঝতে পারছি? বুঝতে পারলে ক্লিয়ার লেখি। এরপরে আমরা রেফ্রিজারেটর পড়ব। রেফ্রিজারেটর থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না, একটা মাত্র কোয়েশ্চেনই দেখা যায় কার্যনির্বাহী সহগ দিয়ে। ওকে, 3000, ঠিক আছে। কার্যনির্বাহী সহগ, যেটাকে সিওপি বলা হয়, এবং এটাকে কে দিয়ে লেখা হয়? কি দিয়ে লেখা হয়? কে দিয়ে। ওকে, এটি হচ্ছে Q1/W। আমরা কর্মদক্ষতা পড়ছিলাম কি? W/Q1, এবং এইখানে হচ্ছে Q1/W। তবে রেফ্রিজারেটর দেখছি আমরা কি করে, উল্টা কাজ করে। এই কারণে এইখানে W এর মানটা, এখানে W এর মানটা ছিল Q1 - Q2, বাট এইখানে এটা হবে Q2 - Q1। সো এইটা হচ্ছে সূত্রটা, Q1 Q2 - Q1। আর যেহেতু সেম, Q1 এর জায়গায় T1, Q2 এর জায়গায় T2, এবং Q1 এর জায়গায় -T1 লিখতে পারি। ওকে, এবার দেখো Q1 শোষিত তাপশক্তি, আমরা আগের বারই দেখছি শোষিত তাপশক্তি, এবং Q2 বর্জিত। তবে এখানে T1 এবং T2 এর একটা ভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে, যে T1 হচ্ছে ভেতরের তাপমাত্রা, তার মানে ফ্রিজের ভিতরে যে তাপমাত্রাটা আছে সেইটা হচ্ছে T1, আর ফ্রিজের বাইরে যে তাপমাত্রা এইটা হচ্ছে T2। যেহেতু ফ্রিজের বাইরে গরম থাকবে, তো এটা উচ্চ তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রাটা বেশি এইটাই T2, এবং যে তাপমাত্রা কম এইটা T1। বুঝতে পারছি কোনটা T1 আর কোনটা T2? ওকে, তাহলে আমরা একটি ম্যাথ দেখি এটা থেকে। একটি রেফ্রিজারেটর শীতল তাপাধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে, উষ্ণ তাপাধারে 600 জুল তাপশক্তি বর্জন করে। সিওপি কত? দেখো সিওপি কত, আমরা বলছিলাম কি, এটা সিওপির মান হচ্ছে Q1/W। Q1 সেম থাকলো, W এর মান হবে কর্মদক্ষতার উল্টা, তার মানে Q2 - Q1। Q2 হচ্ছে বর্জিত এবং Q1 হচ্ছে গৃহীত। এখানে গ্রহণ করছে কত? 450 জুল, 450। বর্জন করছে কত? 600, তাই না? তাহলে 600 মাইনাস গৃহীত 450। এবার দেখো 450 উপরে থাকলো, 650 থেকে 600 থেকে 450 যদি আমি বিয়োগ করি তাহলে কত হয়? 150 হয়। 150 দিয়ে যদি আমি 450 কাটি 3, তাহলে কার্যনির্বাহী সহগটা কত? 3। বুঝতে পারছি? এবার আমরা একটা সূত্র দেখব, লেস ইম্পর্টেন্ট, তেমন একটা আসে না, তবে মাঝে মাঝে দিয়ে দিতে পারে। এটি হচ্ছে স্টিফানের সূত্র।
ই সমানুপাতিক T⁴, সামনে একটা 1/3, 1/3 না, শুধু 3। বুঝতে পারি নাই কিভাবে 3 হলো। আবিদা, বুঝতে পারছি কিভাবে 3 হয়েছে, 1/3 না কিন্তু। ক্লিয়ার? ওয়ান বাই থ্রি তো না, 450 উপরে আছে। আমরা স্টিফানের সূত্রটা দেখি। ই হচ্ছে তাপ বিকিরণের হার, তাপ শক্তি বিকিরণের হার সমানুপাতিক T⁴। এইটা আমরা ম্যাথ করার সময় রাজশাহী ইউনিভার্সিটিতে একবার আসছে, অবশ্য সহজ করতে গেলে এটা সহজ আছে। সমানুপাতিকটা উঠিয়ে আমরা একটা সিগমা ব্যবহার করব, এবং T⁴। ওকে, T⁴। তো এটা দিয়ে আমরা ম্যাথ করে আসি, ই সমান সিগমা T⁴। দেখো, রাজশাহী ইউনিভার্সিটি 2019-20 কোয়েশ্চেন এটা। একটি কৃষ্ণ বস্তুর তাপমাত্রা 1000 কেলভিন মানে টির মান দেওয়া আছে হলে তা হতে কত কিলোওয়াট পার মিটার স্কোয়ার হারে তাপ শক্তি বিকিরণ হবে। এখানে সিগমার একটা মান দেওয়া আছে 5.67 ইন্টু 10⁻⁸। আমরা কি পড়ছিলাম, তাপ শক্তি বিকিরণের হার সমানুপাতিক T⁴। সমানুপাতিক উঠিয়ে আমরা কি করব, এখানে সিগমা ব্যবহার করব এবং T⁴। এবার দেখি সিগমার মান কত দেওয়া আছে, 5.67 ইন্টু 10⁻⁸। T⁴, টির মান হচ্ছে 1000, তো 1000কে আমরা 10⁻³ লিখতে পারি। তো তাহলে 10⁻³ কে আমি যদি 4 পাওয়ার দেই তাহলে কত হয়, 5.67 ইন্টু 10⁻⁸ ইন্টু 10⁻12। এবার দেখো 10⁻⁸ এবং 10⁻12 এটা করলে কি হয়, 5.67 ইন্টু 10⁴, একক হচ্ছে কিলোওয়াট পার মিটার স্কোয়ার। সিগমা এর মান দেওয়া থাকবে সব সময়, যদি অঙ্ক করতে যায় সিগমার মান অবশ্যই দেওয়া থাকবে, কারণ সিগমার মান না দেওয়া থাকলে অঙ্ক করা যাবে না। ওকে, সেই অঙ্ক দিলে সিগমার মান দেওয়া থাকবে, এবং যদি জিএসটিতে দেয় হুবহু মান সহ এই অঙ্কটাই দেবে। ওকে, যদি জিএসটিতে দিয়ে ফেলে হুবহু মান সহ এই অঙ্কটাই দেবে, মানেরও চেঞ্জ হবে না। ক্লিয়ার? বুঝতে পারছো কিভাবে কি হলো? এটা কিভাবে কি হলো বুঝতে পারছো? ওকে, বুঝে থাকার কথা। তাহলে এবার আমরা এন্ট্রপির পরিবর্তনে যাই। এন্ট্রপির পরিবর্তন, এইটা থেকে দুইটা কেস হয়, একটা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে এবং আরেকটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয়। তো টেম্পারেচার যেটা চেঞ্জ হয় এখানে লন হিসাব হয়, লনের, যেটা ভার্সিটিতে তেমন একটা কিন্তু আসে না। তবে মজার বিষয়, গতবার জিএসটিতে 2024-25-এ লন দিয়ে একটা ম্যাথ দিয়ে দিয়েছিল, এবং খুব এক ধরনের ম্যাথই হয়, যদি লন দিয়ে দেয় এক ধরনের ম্যাথই হয়। আমরা ওইটা দেখাবো, আগে আমরা যখন টি কনস্ট্যান্ট থাকবে তখন কি হয় সেটা দেখাই। টি কনস্ট্যান্ট অর্থাৎ তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র দশা চেঞ্জ হচ্ছে, বরফ থেকে পানি হচ্ছে, পানি থেকে বরফ হচ্ছে, অথবা পানি থেকে বাষ্প হচ্ছে, কিন্তু তাপমাত্রার কোনো চেঞ্জ নাই। এই ক্ষেত্রে ডিএস এন্ট্রপির পরিবর্তন সমান mL/T। এল কি, এল হচ্ছে ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ, এল হচ্ছে ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ। এবং এটা দুইটা মান আছে, মান দুইটা মুখস্থ করতে হবে, দুঃখজনক হলেও সত্যি, মান দুইটা মুখস্থ করতে হবে, কিছু করার নাই।
বরফ গলনের সুপ্ততাপ কত? 3,36,000 জুল পার কেজি। এবং বাষ্পীভবন এর সুপ্ততাপ হচ্ছে 22,68,000 জুল পার কেজি। ওকে, সেই দুইটা আমাদের মুখস্থ রাখতে হবে। যখন বরফ থেকে পানি বলবে তখন গলন হচ্ছে, এই এল এর মান আমরা 3,36,000 বসাবো। এবং যখন বলবে বাষ্পীভবন, তার মানে বাষ্প হচ্ছে, পানি থেকে বাষ্প হচ্ছে, বাট তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। ভালোভাবে মনে রাখতে হবে, এটা তাপমাত্রা চেঞ্জ না হলে। ওকে, সো এখানে 22,68,000 জুল পার কেজি, এইটা আমরা এল এর মান বসাবো। এবার আমরা কেস 2 তে যাই। টেম্পারেচার চেঞ্জ, এখানে টেম্পারেচার চেঞ্জ হবে। ডিএস সমান এমএস লন T2/T1। T2 হচ্ছে চেঞ্জ হওয়ার পরের তাপমাত্রা, মানে শেষ তাপমাত্রা, আর T1 হচ্ছে পূর্বের তাপমাত্রা, আমাদের যে তাপমাত্রাটা আগে দেয়া ছিল। ঠিক আছে, এবং এটা দুইটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে এখানে। এন্ট্রপি সংরক্ষণশীলতা সূত্র মানে না। এন্ট্রপি কি মানে না? সংরক্ষণশীলতা সূত্র মানে না। এবং এন্ট্রপির মাত্রা, খুব ফেমাস একটি কোয়েশ্চেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি 2024-25 সালে এই কোয়েশ্চেনটা আসছে যে এন্ট্রপির মাত্রা কত। এন্ট্রপির মাত্রা হচ্ছে ml2 ml⁻², T ইনভার্স 2, থিটা ইনভার্স 1। ওকে, এন্ট্রপির মাত্রা হচ্ছে ml², T ইনভার্স 2, থিটা ইনভার্স 1। সো এইটা ভালো করে খাতায় লিখে রাখো, এন্ট্রপির মাত্রাটা কিন্তু দিয়ে দিতে পারে। মাত্রাটা হচ্ছে ml², T ইনভার্স 2, থিটা ইনভার্স 1। এবং আর কিছুক্ষণ পরেই আমাদের কুইজ রাউন্ড শুরু হবে। সো গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখতে পারো যে আর কিছু সময়ের মধ্যে কুইজ রাউন্ড শুরু হবে। যারা যারা জয়েন করতে চায় জয়েন করতে পারে। এবার দেখো, ম্যাথ একটু পরে করা, এটা দিয়ে ম্যাথ করবো, বাট আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা দেখি। প্রত্যাবর্তী প্রক্রিয়া কি? এইটাকে কি বলছিলাম, যদি আমরা উল্টাভাবে চালাই, অর্থাৎ রিভার্স করি, তাহলে সিস্টেম এবং পরিবেশ দুইটাই কি করবে? একবারে আগের জায়গায় ফিরে আসতে পারবে। এবং এই কারণে এখানে কি, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কিন্তু স্থির। এন্ট্রপি স্থির। এটা আমরা যদি প্রত্যাবর্তী প্রক্রিয়া একটা উদাহরণ বলি, একটা উদাহরণ, খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ, পানি থেকে বরফ এবং বরফ থেকে পানি হওয়া। সো পানি থেকে বরফ এবং বরফ থেকে পানি হওয়া, বাট কোনো হিট ইউজ করবো না, কিন্তু জাস্ট বরফ রাখবো, বরফটা গলে পানি হবে, এবং পানিকে আমরা ফ্রিজিং করলে এটা বরফ হবে। সো বাইরে থেকে আর কোনো কাজ করার দরকার নাই। এইটাই হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, এখানে এন্ট্রপি স্থির। এবং এবার যদি আমরা দেখি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। এন্ট্রপি বৃদ্ধি পায়। এবং প্রায় একটা কোয়েশ্চেন আসতে দেখা যায় যে মহাবিশ্বের এন্ট্রপি, মহাবিশ্বের এন্ট্রপি বৃদ্ধিপ্রাপ্ত। এন্ট্রপি কি? বৃদ্ধি প্রাপ্ত। তার মানে মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে। কেন বাড়ছে? মহাবিশ্বে কিন্তু আসলে ফ্রিকশন সহ আর যে বাধাজনিত বলগুলো আছে, এগুলোর ব্যবহার আছে, এগুলো কিন্তু কি করা যায় না, এখান থেকে সম্পূর্ণ রিমুভ করা যাচ্ছে না। দ্যাটস ওয়াই মহাবিশ্বের এন্ট্রপি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো বুঝতে পারছি কোনটা প্রত্যাবর্তী আর কোনটা অপ্রত্যাবর্তী। এবার অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ কি? বাস্তবে যত উদাহরণ আছে মহাবিশ্বে, মোটামুটি 99%ই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। রাস্তার উপর দিয়ে গাড়ি চলতেছে, চাকার সাথে রাস্তার ফ্রিকশন হচ্ছে, এটা কি? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ওকে, তো যেখানে ফ্রিকশন উল্লেখ থাকবে সেইটা কি? অবশ্যই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। বুঝতে পারছি?
আহমেদুল হক ভাই কিছু প্রবলেম ছিল, কোথায় প্রবলেম বলো। ইমদাদুল হক কোথায় প্রবলেম? ইমদাদুল হক ভাই প্রবলেমগুলো কোথায়? আজকে যেগুলো পড়াচ্ছি এগুলোর ভিতরে কোয়েশ্চেন সলভ করার সময় কিছু প্রবলেম পাইছি। ওকে, ওইটা তাহলে গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে, গ্রুপে দিয়ে দিও। তাহলে আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া দেখলাম। এবার কোয়েশ্চেন সলভে যাই, আসো। দেখো, রাজশাহী ইউনিভার্সিটি 2025-26-এর কোয়েশ্চেন। এবার কারা কারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়েছো? কে কে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো? ডিসকাশন গ্রুপে দিয়ে দাও, ডিসকাশন গ্রুপে দাও। আগে নিজেরা চেষ্টা করো, যারা যারা আসো গ্রুপে দিয়ে দাও, তাহলে সবাই একটু চেষ্টা করুক, দেখা যাক কি হয়। এরপর না পারলে সলভ করে দেওয়ার চেষ্টা করব, সমস্যা নাই। এমদাদুল হক রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো, এই প্রশ্নটা পারছিলা? যারা যারা পরীক্ষা দিছো এর ভিতরে পারছো কয়জনে আর পারো নাই কয়জনে? একটি রেফ্রিজারেটর কর্তৃক সিস্টেমের উপর কৃত কাজ 500 জুল, কার্য সম্পাদন সহ 2.5 হলে বর্জিত তাপের পরিমাণ কত? এটা পারছো? শিফট 1-এ কিন্তু কোয়েশ্চেনটা আসছে। অ্যান্সার সি। ওকে, অ্যান্সার সি। এটা কিভাবে করতে হবে? প্রথমে দেখো এখানে কি দেওয়া আছে, কার্য সম্পাদন সহগ দেওয়া আছে 2.5 সমান, ফ্রিজের ক্ষেত্রে আমরা কি পড়ছি, উপরে Q1 নিচে W। এখানে W এর মান কত দেওয়া আছে? 500 জুল দেওয়া আছে। তাহলে 500কে যদি আমি গুণ করে নেই, Q1 এর মান হয় 500 গুণ 2.5 সমান 1250। ওকে, এবার এটা তো পাইছি গৃহীত তাপ, গৃহীত তাপ। তাহলে বর্জিত তাপটা কি? আসো বর্জিত তাপ বের করি। আমরা যে আরেকটা সূত্র দেখছিলাম যে সিওপি সমান Q1 Q2 মাইনাস Q1, এই সূত্র ইউজ করি। আসো, সিওপির মান হচ্ছে 2.5 সমান Q1 এর মান 1250, Q2 মান দেওয়া নাই, এটাই বের করতে হবে, মাইনাস 1250। তো এখান থেকে দেখো এই 2.5কে আমি এই নিচে আনি, এইটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে Q2 সমান 1250/2.5, এবং এখানে Q2 মাইনাস 1250, তো এই মাইনাস 1250কে এই পাশে প্লাস 1250 করে দেই। আড়াই দিয়ে দেখো 2.5 দিয়ে যদি 500কে গুণ করছি তাহলে কত হয়েছে? 1250। তাহলে 1250কে 2.5 দিয়ে ভাগ করলে এখানে কত হবে? 500। তাহলে 500 আর 1250 টোটাল কত? 1750 জুল। বুঝতে পারছি? অ্যান্সার 1750 জুল, অপশন সি। এবার পরের কোশ্চেনটা দেখি। একটি ইঞ্জিনের উচ্চ তাপমাত্রা 500 কেলভিন এবং নিম্ন তাপমাত্রা 400 কেলভিন, তাপমাত্রা দক্ষতা 10% বাড়াতে নিম্ন তাপমাত্রা কত করতে হবে? রাজশাহী ইউনিভার্সিটি 25-26-এর কোয়েশ্চেন। এইটা SW থাকবে, এবং যদি না পারো তাহলে এইটা আমার হ্যান্ড ক্যালকুলেশন যে ফার্স্ট পার্টটা গেছে, হ্যান্ড ক্যালকুলেশন ফার্স্ট পার্টে কিন্তু এটার অ্যান্সার করা আছে, ঠিক আছে? তো আগে নিজে চেষ্টা করবা, SW না পারলে ওইখান থেকে গিয়ে অ্যান্সারটা দেখে নেবা কিভাবে করতে হয়। বুঝতে পারছি সবাই?
এবার আমরা পরের কোয়েশ্চেন সলভে যাই। দেখো এই যে কালকের একটা কোয়েশ্চেন, কালকে যেগুলো পড়েছি ওর মধ্যে থেকে, এক বায়ুমণ্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে 0.01 মিটার কিউব আয়তন বৃদ্ধি করা হলে কৃতকাজ কত? কৃতকাজের সূত্র কি? পি ডেল ভি। তাহলে পি এর মান এক বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে, এবং মিটার কিউব আছে, সো অ্যাটমসফিয়ারে বসানো যাবে না, প্যাসকেলে বসাতে হবে। 10⁵ ডেল ভির মান কত? পরিবর্তন 0.01, তার মানে 10⁻²। জুল সমান 10⁻³ জুল বা 1000 জুল। ওকে, ডিও 8-9 কোশ্চেন। এবং এই যে একটা কোশ্চেন একটু আগে আমরা বলে আসলাম, প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণটা হাদি দানেশ বিজ্ঞান প্রযুক্তিতে আসছিল, বরফ পানিতে এবং পানি যদি বরফে পরিণত হয় এটি প্রত্যাবর্তী প্রক্রিয়া। এবং এইটাও আমরা মুখস্থ রাখবো, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া করা একটু টাফ। তো এটা মুখস্থ রাখবো যে একটি ইঞ্জিন বরফ বিন্দু ও বাষ্প বিন্দুতে ক্রিয়ারত, ইঞ্জিনটির দক্ষতা কত? এটি সিইউ, আরইউ, রুয়েট, কুয়েট সব জায়গায় আসছে। এটা কেন মুখস্থ রাখবো? কারণ এটা একটা অনুশীলনীর কোয়েশ্চেন। তো স্যাররা অনুশীলনী থেকে এই কোয়েশ্চেনটা তুলে দেয়, এই কারণে কি করব, এটা মুখস্থ রাখবো যে একটি ইঞ্জিন যদি বরফ বিন্দু ও বাষ্প বিন্দুতে কাজ করে তাহলে দক্ষতা হবে 26.82%। অনেকে এটাকে 26.81%ও বলে। তো তোমার যেটা মন চায়, 26.81 অথবা 26.82 অথবা 81%, যে কোনো একটা মনে রাখতে পারো, ঠিক আছে। এবার দেখি আমরা আরেকটা কোয়েশ্চেন। আরইউ, বিইউপি চিটাগাঙে আসতে, জগন্নাথে আসতে, খুলনা, জাহাঙ্গীরনগর, হাজি দানেশ, মানে মোটামুটি সব পরীক্ষায় চলে আসছে, শুধুমাত্র জিএসটি বাকি আছে। একটি ইঞ্জিনের দক্ষতা 40%, গ্রাহকের তাপমাত্রা 30 ডিগ্রি হলে উৎসের তাপমাত্রা কত? কোন সূত্র? দক্ষতা ইটা সমান 1 - T2/T1 ইন্টু 100%। বের করতে বলছে উৎসের তাপমাত্রা মানে T1। তো দক্ষতার মানটা আমরা বসাই। দক্ষতার মান কত বসাবো? 40%, তার মানে 0.4 সমান 1 - T2-র মান দেওয়া আছে 30, তাহলে 30-এর সাথে 273 যোগ করো, কত হয়? 30-এর সাথে 273 যোগ করলে 303 বাই T1 এর মান বের করতে হবে। তো এখানে যেহেতু আমরা পার্সেন্টকে এখানে ভাঙাই নিচ্ছি, এই পার্সেন্ট আর লাগবে না, এটা এরকমই থাকবে। ওকে, এবার দেখো কি করব, এই 0.4কে এই পাশে নিয়ে যাই। দেখো 303 বাই T1 সমান 1 - 0.4। এবার কি করব, T1 এর মান বের করতে হবে, তাই না? তো দেখো T1কে যদি আমি উপরে নিয়ে যাই, নিচে 303কে আনি, এখানে এরকম হয় না 1, আর এখানে বিয়োগ করলে কত হয়? 0.6, তাই তো? এবার T1কে রাখলাম, 303কে উপরে নিয়ে গেলাম এবং এখানে 6.6। এবার এটা কিভাবে করব? 0.6কে 10 দিয়ে গুণ করে দেই, তাহলে এখানে হয় 6, এইটাকে ওদের 10 দিয়ে গুণ করতে হবে 30। তাহলে অ্যান্সার কত? প্রথমে দেখো 3030 হিসাব করার দরকার নাই, 303 কেলভিন। কোনটার মান 303 কেলভিন? এমদাদুল হক, এইটার অ্যান্সার যেটা করাচ্ছি, এটা কি 303 কেলভিন? তো এটা আমরা 6 দিয়ে কি করতে পারি, এখানে 3030 না, এটাকে আমরা 3000 ধরি, তাহলে 6 গুণ যদি আমি 500 বলি তাহলে 3000 হয়, এবং 30, তাহলে 5 ছক 30, অ্যান্সার হবে 505 কেলভিন। সো এটার উত্তর কত? 505 কেলভিন। বুঝতে পারছি?
এই ম্যাথটা বুঝতে পারছি কি সবাই? 505 কেলভিন কিভাবে হলো? T2 এর মান, ওকে ঠিক আছে, T2 এর মান। তাহলে T1 এর মানটা কত হলো এটা বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখতে হবে। এটা কিভাবে করছি যদি বুঝতে পারে থাকি। ওকে ক্লিয়ার। এবার দেখো এই যে আরেকটা কোয়েশ্চেন আছে, এটা মূলত আমরা শর্টকাট দিয়ে করব। একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে তখন কর্মদক্ষতা 50%। 60% দক্ষতা করতে তাপমাত্রার কি পরিবর্তন করতে হবে? দেখো এখানে একটা তাপমাত্রা দেওয়া আছে এবং বলছে 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি করব, কি কি পরিবর্তন করতে হবে। তো এখানে আমরা ডেলটির মান বের করব, এইটাই হচ্ছে শর্টকাট। শর্টকাট কি? ডেল ইটা ইন্টু T2 বাই 1 মাইনাস ইটা 1 1 মাইনাস ইটা 2 বসাই। ডেল ইটা মানে কি? দক্ষতার পরিবর্তন কত হয়েছে? 50 থেকে 60, মানে 10% পরিবর্তন হয়েছে। তো পার্সেন্টের হিসাব থেকে আমরা এমনি করি, তাহলে 0.1। 10%কে 0.1 লিখতে পারি, তো 10কে 100 দিয়ে ভাগ করলাম, 0.1। T2 মান দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, 27 এবং 273 যোগ করলে হয় 300 কেলভিন। 1 মাইনাস ইটা 1 1 মাইনাস ইটা 1 মানে প্রথম কর্মদক্ষতা 50%, এটাকে আমরা 0.5 লিখতে পারি, ইন্টু 1 মাইনাস ইটা 2, ইটা 2 হচ্ছে 60%, তো এটাকে কি লিখতে পারি? 0.6। এবার দেখো তাইলে কি হয়, সমান কত হয় তাইলে? এইটাকে যদি 300কে 0.1 দ্বারা গুণ করি, এটা যদি 30 হয়, এটা বুঝতে পারতেছো? 30, এবং এখানে 1 থেকে 0.5 গেলে থাকে 0.5 ইন্টু 0.6 গেলে থাকে 0.4, তার মানে 30.20। তো এটাকে আমরা এক ঘর ডানে নিয়ে যাই, তাহলে এখানে যদি আমরা 2 লিখি, এখানে হবে 300, তাই তো? এখানে যদি আমরা একটা দশমিক ডানে নিয়ে যাই 10 দিয়ে গুণ করে, উপরেও 10 দিয়ে গুণ হবে, 300 হবে, তাহলে 2 দিয়ে 300কে কাটলে 150 কেলভিন, টোটাল অ্যান্সার হবে 150 কেলভিন। এটা বুঝতে পারছি? যদি আমাদেরকে ইঞ্জিনের একটি তাপমাত্রা দিয়ে দেয় এবং বলে যে দুইটা কর্মদক্ষতা আছে, 50%, 60%, অন্য কিছু থাকতে পারে, দুইটা তাপমাত্রা আছে, সরি কর্মদক্ষতা আছে, এবার তাপমাত্রার কি পরিবর্তন করতে হবে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, শর্টকাট ডেল টি ইজ ইকুয়াল টু ডেল ইটা T2 1 বাই 1 মাইনাস ইটা 1 1 মাইনাস ইটা 2। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার থাকলে ক্লিয়ার লেখো। যদি একটি তাপমাত্রা দিয়ে দেয় এবং ওইটার একটা কর্মদক্ষতা দেয়, পরবর্তীতে বলে অন্য একটা কর্মদক্ষতা করতে তাপমাত্রার কি পরিবর্তন করতে হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্র ইউজ করব, কারণ এখানে একটা তাপমাত্রা দেওয়া আছে। হ্যাঁ 150 কেলভিন, ঠিক আছে, বুঝতে পারছো তো? ক্লিয়ার যে এটা কেন এরকম হলো, এটা কি ক্লিয়ার? ক্লিয়ার থাকলে বলো, অথবা কোনো যদি সমস্যা থাকে সেটাও বলতে পারো। ক্যালকুলেশনে কোনো ঝামেলা আছে? ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে এবার আমরা পরে যাই। এবার আমরা কার্নোর যে 4টা ধাপ আছে এটা তো জানি, কার্নো চক্রের মোট 4টা ধাপ। এটা জগন্নাথ 2025-26 আসছিল, যে সম্ভবত তৃতীয় ধাপ কোনটা অথবা চতুর্থ ধাপ কোনটা। প্রথম ধাপটি হচ্ছে সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় ধাপ রুদ্ধতাপীয় প্রসারণ, তৃতীয় ধাপ সমষ্ণ সংকোচন, চতুর্থ ধাপ রুদ্ধতাপীয় সংকোচন। এর মধ্যে 1 নাম্বার এবং এই 3 নাম্বার ধাপে যেহেতু সমষ্ণ, এখানে কি তাপমাত্রা স্থির, বুঝতে পারছি? এবং রুদ্ধতাপীয় যে দুইটা আছে, এখানে কি স্থির? এখানে এন্ট্রপি স্থির।
তো অনেক সময় প্রশ্ন দেয় কার্নো চক্রের কোন কোন ধাপে T2 7 T2 মাইনাস T1 এইভাবে করতাম, শর্টকাট জানা ছিল না। ওকে, যদি ওইভাবে তোমার ভালো লাগে ওইভাবেও করতে পারো, অথবা শর্টকাটও ইউজ করতে পারো, ঠিক আছে, যেটা তোমার পছন্দ হয়। এবার দেখো, বলা হয় কার্নো চক্রের কোন কোন ধাপে তাপমাত্রা স্থির, 1 নাম্বার এবং 3 নাম্বার, এবং কোন কোন ধাপে এন্ট্রপি স্থির, 2 নাম্বার ও 4 নাম্বার। এরপরেই জিএসটির একটা কোয়েশ্চেন আছে, দেখো 21-22 কোয়েশ্চেন। একটি কার্নো চক্রে সমতাপীয়, সমতাপীয় মানে কি সমষ্ণ, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা কয়টি? সমষ্ণ প্রক্রিয়া আছে 2টা, সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সংকোচন। রুদ্ধতাপীয় 2টা, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে 2 2, ওকে, 2 2। এবার দেখো, এবার এন্ট্রপির একটা ম্যাথ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করলাম। এইটা দেখো, আমরা যে সূত্রটা বলছি, টি চেঞ্জ হয় নাই, কিন্তু এখানে টি চেঞ্জ হয় নাই। সো এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান ml/t। এখানে কি হচ্ছে, বরফ গলে পানি হচ্ছে, তার মানে বরফ গলনে সুপ্ততাপ ব্যবহার করতে হবে। এম পানির ওজন 273 গুণ বরফ, সরি, এল হচ্ছে বরফ গলনের সুপ্ততাপ, কত বলছিলাম মনে আছে? 3,36,000, 3,36,000। এবং টি তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। 273 কাটা দাও, এন্ট্রপির পরিবর্তন 3,36,000 জুল পার কেলভিন। ওকে, বুঝতে পারছি? এবার যদি আমরা পরের প্রশ্নটা দেখি, আসো পরেরটাই দেখি। কোন প্রক্রিয়ায় দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়? মেডিকেল 2025-26, কুমিল্লা ইউনিভার্সিটি 24-25 এবং হাজি দানেশ 24-25। তো এইটা তোমাদের কুইজের প্রথম কোয়েশ্চেন। কোন প্রক্রিয়ায় দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়? কুইজের প্রথম কোয়েশ্চেন, অ্যান্সার দাও। যে সবার আগে অ্যান্সার দেবা তার নামে কিন্তু পয়েন্ট যোগ হবে। সো অ্যান্সার দাও। কোন প্রক্রিয়ায় দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়? কোন প্রক্রিয়ায় দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়? মেডিকেল 25-26, কুমিল্লা ইউনিভার্সিটি 24-25 এবং হাজি দানিশ 24-25 এর কোয়েশ্চেন। ফৌজিয়া আবিদা বি, রুদ্ধতাপীয়। ওকে, রুদ্ধতাপীয়। আর কেউ? আর কেউ কোনো অ্যান্সার দেব? দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। সবাই বলতেছে বি। ভাই তাহলে আজকে কি পড়ালাম, সারাদিনে কি পড়ালাম বলো? অ্যান্সার কি বি? তোমরা সিরিয়াসলি উত্তর দিচ্ছ অ্যান্সার বি, রুদ্ধতাপীয়। বাহ, রুদ্ধতাপীয়, সবাই বি। তো কুইজের পয়েন্ট আমার, কুইজের পয়েন্ট আমার। একটু আগে বললাম যে যখন কোথাও ফ্রিকশন উল্লেখ থাকবে, এখন পরের বার অ্যান্সার দিলে আর হবে না, কারণ আমি একবার অ্যান্সারে চলে গেছি। সো আবিদা অ্যান্সার দিয়েছে, অ্যান্সার এটা ঠিক আছে যে এই অ্যান্সার, তবে পয়েন্টটা তার নামে যাচ্ছে না। সো কোন প্রক্রিয়ায় দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়? একটু আগেই পড়াই এসেছি ভাই যে যখন ফ্রিকশন থাকবে, এটা অপ্রত্যাবর্তী, যেমন রাস্তা এবং গাড়ির যে ফ্রিকশন, এটা কি? রাস্তা এবং গাড়ির যে ঘর্ষণ বল, এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো দুটি বস্তুর ঘর্ষণের ফলে যদি তাপ উৎপন্ন হয়, এটা অবশ্যই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হবে।
সহজ জিনিস ভুল করলে কিভাবে হবে? সব প্রথম কুইজের পয়েন্ট আমার। এবার যাই পরবর্তী কুইজে। পরবর্তী কুইজে একটু পরে যাব আমরা। এই জায়গার একটা কোয়েশ্চেন দেখি। ত্রিপারমাণবিক গ্যাসের স্থির চাপ ও স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিপি, স্থির আয়তনে সিভি, এই দুইটার অনুপাত হচ্ছে গামা। তাহলে ত্রিপারমাণবিক বা বহু পারমাণবিকে গামার মান কত এটা জিজ্ঞেস করছে চট্টগ্রাম 24-25-এ। এটি হচ্ছে 1.33। ওকে, অ্যান্সার 1.33। এবার দেখি জিএসটি 24-25-এর কোয়েশ্চেন। এটাও তোমাদের এইচডব্লিউ থাকবে। তাপমাত্রার কোয়েশ্চেন। আমরা যে কালকে তাপমাত্রা পড়ছি মনে আছে? কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মান থেকে 10 ডিগ্রি বেশি? তার মানে সেলসিয়াস হচ্ছে এক্স, ফারেনহাইট হচ্ছে এক্স প্লাস, ফারেনহাইট কি? ফারেনহাইট হচ্ছে এক্স প্লাস 10। ওকে, এক্স প্লাস 10। এবার যদি আমরা তাপমাত্রা সূত্র ব্যবহার করি, C/5 সমান F মাইনাস 32/9। এখানে সি এর মান এক্স বসাবা এবং এফ এর মান এক্স প্লাস 10 মাইনাস 32/9। এখান থেকে এক্স এর মান বের করবা, এক্স এর মানই অ্যান্সার। পারবা? এটার হোমওয়ার্ক দিলে পারবা তো? একটু রেসপন্স করো, পারবা কিনা, নাকি করিয়ে দেব? এখান থেকে জাস্ট এক্স এর মানটা হিসাব করে বের করবা এবং এটা সেলসিয়াসে বের হবে, কারণ কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মান থেকে 10 ডিগ্রি বেশি। এক্স এর মান যেটা বের হবে ওইটা হচ্ছে, দেখবা এখান থেকে একটা অপশনে কমন পেয়ে যাবা এবং তার সাথে 10 যোগ করলে যে অ্যান্সারটা হবে সেটা কি অপশনেই নাই, তার মানে এটা সেলসিয়াসে চাইছে। বর্ষা আক্তার বলছে পারবো। আর কেউ? সবাই কি পারবা? আবিদা পারবো, আর বাদ বাকি যারা আছো? এমদাদুল ভাই পারবা তুমি? এবং আরেকজন আমাদের শুরু থেকে লাইভে ছিল, তার নামটা ভুলে গেছি। সবাই পারবা কিনা বলো? এমদাদুল হক পারবো, এবং আরেকজন যে ছিল শুরু থেকে, ভাই নাম ভুলে গেছি এজন্য দুঃখিত। ওকে, জফির উদ্দিন পারবো ভাই, ঠিক আছে। তাহলে এটা এক্সাম্পল থাকবে। এই কোশ্চেনটা কালকে করাইছি, এন্ট্রপির পরিবর্তন। ওকে, এই জিনিসটা দরকার। দেখো কুমিল্লা 2024-25 এবং জিএসটি 24-25-এ আসতে একটা ম্যাথ বলছিলাম না যে লন দিয়ে চলে আসতে, এই যে সেইটা 0.01 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করা হলো, এন্ট্রপির পরিবর্তন কত? দেখো এন্ট্রপির পরিবর্তন জিজ্ঞেস করছে, তার মানে ডিএস সমান এমএস লন T2/T1। তাহলে আমরা বসাই। দেখো এম এর মান দেওয়া আছে 0.01 কেজি, পানির আপেক্ষিক তাপ তো আমরা জানি 4200 ইন্টু লন T2-র মান হচ্ছে 10 ডিগ্রি, তার মানে 273 এর সাথে 10 যোগ করলে 283 এবং 0 ডিগ্রি হচ্ছে 273, তাই তো? এবার মনে রাখো এই যে জিনিসটা খেয়াল করো, এই যে এটুক আছে না লন 283/273, এইটার মানটা মুখস্থ রাখবা, কারণ এই ম্যাথ দিলে এই মান দিয়েই দিবে 283/273। এটার প্রমাণ আমি একটু পরে দেখাচ্ছি। এটা কুমিল্লা ইউনিভার্সিটির কোয়েশ্চেন 2024-25। তো এখানে কত হয়? লন 283/273, এটির হবে 0.035। লন 283/273 এর মান 0.035। যদি মনে রাখতে কষ্ট হয় তাইলে 0.04ও মনে রাখতে পারো, তবে এইটা মনে রাখলে অ্যাকুরেটলি ম্যাথটা করা যাবে। আর যদি অপশনের ডিফারেন্স থাকে, যেমন এখানে কিন্তু তেমন একটা ডিফারেন্স নাই, সেখানে 0.035 ব্যবহার করাটা সবচেয়ে ভালো হবে। তবে আমরা পরে আরেকটা ম্যাথ দেখবো যেখানে 0.04ও ইউজ করতে পারতাম, ঠিক আছে? তো এবার আমরা মান বসাই। আসো 0.01 কে আমরা এখানে 1/100 লিখতে পারি। তো
ইন্টু 4200 ইন্টু দেখো 0.035, এটাকে আমরা 35/1000 লিখতে পারি না? পারি। তাহলে এবার কি করব, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম, তাই টোটাল কত হলো 42 গুণ 35/100। এবার ভাই 42 গুণ 35 ছোটদের মতো গুণ করবা, 35 5 2 10 শূন্য, হাতে 1, 4 5 20 আর 1 21, 1 বাদ 3 2 6, 3 4 12, টোটাল 0 7 4 1। যেহেতু 100 দিয়ে ভাগ, সরি এটা 1000 দিয়ে ভাগ হবে কারণ এখানে 1000 আছে, 1000 দিয়ে ভাগ, তাহলে 1.47। দেখো তো 1.47 এর আশেপাশে কোনো অ্যান্সার আছে? 1.47 এর আশেপাশে কোনো অ্যান্সার থাকলে অ্যান্সারটা দাও, যে কোনটা হবে অ্যান্সার। সবাই অ্যান্সার দাও কোনটা হবে 1.47 এর আশেপাশে, কই আছে কোনো অপশনে? অ্যান্সার দাও কোনটা হবে। অ্যান্সার হবে 1.5, কারণ 1.47 এর কাছাকাছি 1.5। ওকে, সেই যে দেখো সেম একটা কোয়েশ্চেন জিএসটি 24-25 আসছে, বাট 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। তো তোমার পরীক্ষায় যদি আসে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি আসবে, এবং এটার মান মনে রাখবা লন 283/273, এর মান হবে 0.035। ওকে, তাহলে এটা দিয়ে এইটা করবা, এটা এসডব্লিউ থাকলো। হ্যান্ড ক্যালকুলেশন পারবা কিনা এটার একটু চেষ্টা করো। হ্যান্ড ক্যালকুলেশন এটাও কিন্তু ইজি, তো পারার কথা। এটার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে ক 453.53 জুল পার কেলভিন। তো তুমি এই অ্যাকুরেট অ্যান্সার আনতে পারবা না, আশপাশে কিছু অ্যান্সার আসবে, হয়তো 441 42 এরকম কিছু অ্যান্সার তুমি আনতে পারবা। তো ওইটা আনলেই তুমি বুঝবা এর আশেপাশে অ্যান্সার, তার মানে 453 জুল পার কেলভিন। পারবা তো এসডব্লিউ দিলে নাকি করিয়ে দিব? আশা করছি পারবা, কারণ এই উপরেটা এটা পুরো সেম নিয়ম। ওকে, এবার আমরা সামনের দিকে যাই। আর কি কোশ্চেন আছে দেখো, এন্ট্রোপির পরিবর্তন ডিএস কে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডিএস কে আমরা প্রকাশ করি ডিএস সমান ডিকিউ/টি, আমরা দেখছি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে। এবার দেখো পরের কোশ্চেন, বস্তু শৃঙ্খলা অবস্থা থেকে বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হলে এন্ট্রপি কি হয়? বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, তার মানে কি এন্ট্রপি বাড়ছে, কারণ এন্ট্রপির মানে কি, এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা বাড়বে। সব শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলা হচ্ছে, শৃঙ্খলা থেকে কি হচ্ছে বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি হচ্ছে, তাহলে এন্ট্রপি কি হবে? বাড়বে। এটি ইসলামিক ইউনিভার্সিটির কোশ্চেন, তো রিপিট হলে হতে পারে। ওকে, 441 আসছে, ওকে 441 হবে, আশেপাশে 453 হবে অ্যান্সার। ওকে, কর্মদক্ষতা বের করতে হবে এসডব্লিউ। এখানে T2 দেওয়া আছে, T1 দেওয়া আছে, সো কর্মদক্ষতা বের করবা। এবার দেখো 35% কর্মদক্ষতা বিশিষ্ট একটি তাপীয় ইঞ্জিন প্রতি পূর্ণচক্র শেষে উৎস থেকে গৃহীত তাপের শতকরা কত ভাগ বর্জন করে, সেইটা আমরা একটু দেখি। প্রথমে দেখো কর্মদক্ষতার সূত্র কি, এন সমান, প্রথমে আমরা কাজের সূত্রটা দেখি। কাজ বলছিলাম কি কর্মদক্ষতায় Q1 মাইনাস Q2। ওকে, Q1 মাইনাস Q2, কোনটার অ্যান্সার বি বলতেছো সবাই? ওকে, ঠিক আছে। দেখো তাহলে কাজ হচ্ছে Q1 মাইনাস Q2। এবার আমাকে বলছে পূর্ণচক্র শেষে উৎস থেকে গৃহীত তাপের শতকরা কত ভাগ বর্জন করবে, তার মানে Q2 মান বের করতে বলছে। ওকে, Q2 বের করতে বলছে। Q2 কিভাবে বের করব? Q1 তো আমি জানি না, Q1 বের করতে বলছে, Q2 কিভাবে বের করব? Q1 তো আমি জানি না, Q1 তো আমি জানি না, Q2 বের করতে বলছে। Q1 কিভাবে বের করব? Q1 তো আমি জানি না, Q1 তো আমি জানি না, Q1 তো আমি জানি না, Q1 তো আমি জানি না।
তাহলে এখানে দেখো আমরা কিউ টু কে এইভাবে লিখতে পারি না, কিউ ওয়ান মাইনাস ডব্লিউ। এবার ডব্লিউর মান কত? আমরা কর্মদক্ষতার আরেকটা সূত্র পড়ছি, এটা এরকম, তাই তো, এইরকম। তাহলে এখানে ডব্লিউর মান কত? ডব্লিউর মান ইটা কিউ ওয়ান। তো এখানে ইটা কিউ ওয়ান বসাই আসো। তাহলে কিউ টু সমান কিউ ওয়ান মাইনাস ইটা কিউ ওয়ান, ইটা কিউ ওয়ান। এবার আমাকে বলছে শতকরা কত ভাগ বর্জন করবে। তাহলে এখানে আমি কিউ ওয়ান কমন নিলাম, ওয়ান মাইনাস ইটা, কিউ ওয়ান থাকলো, ওয়ান মাইনাস ইটার মান আছে 0.35। তাহলে এটা হবে কিউ ওয়ান ইন্টু 0.65, 100 দিয়ে গুণ করলে 65% অফ কিউ ওয়ান। বুঝতে পারছি এটা? ভাইয়া আইইউ এর 10 থেকে 17 সালের কোয়েশ্চেন আছে, থাকলে একটু দেয়া যাবে। আইইউর 10 থেকে 17, ওকে আমার কাছে নাই, দেখি তোমাদের অন্যদের ভাইয়েরা আছে মেন্টর, তাদের কারো কাছে থাকলে দেওয়ার ব্যবস্থা করা যাবে, সমস্যা নেই। এটা কি বুঝতে পারছো? দেখো তো। বুঝছি, ওকে এমদাদুল বুঝছে। আর কেউ বাদ বাকিরা সবাই বুঝতে পারছি এটা কিভাবে করছি? বুঝতে পারছি কি? ওকে, এই যে আর একটা কোয়েশ্চেন। 33% কর্মদক্ষতা সম্পন্ন একটি তাপ ইঞ্জিন এত জুল তাপ শক্তি সরবরাহ করা হয়, ইঞ্জিনটি কতটুকু তাপ শক্তি কাজে রূপান্তর করবে? তার মানে ইটা সমান ডব্লিউ বাই কিউ ওয়ান। কিউ ওয়ান এর মান সরবরাহকৃত তাপের মান দেওয়া আছে, ইটার মান দেওয়া আছে, ডব্লিউর মান বের করতে হবে, এটা এইচ ডাব্লিউ। ঠিক আছে, ওকে বাদ বাকিরাও বুঝছে আগের অঙ্কটা। এটা এইচ ডাব্লিউ পারার কথা। ইটার মান দেওয়া আছে, কিউ ওয়ান এর মান দেওয়া আছে, জাস্ট ডাব্লিউ এর মান গুণ করবা, ইটার সাথে এটা গুণ করবা। এবার দেখো মাওলানা ভাসানীর একটা কোশ্চেনের কথা বলছিলাম। একটি তাপ ইঞ্জিন 147 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ উৎস থেকে 1260 জুল তাপ গ্রহণ এবং 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে 930 জুল তাপ বর্জন করে, দক্ষতা কত? এবার দেখো এখানে T1 T2 ও দেওয়া আছে এবং Q1 Q2 ও দেওয়া আছে, কোনটা ইউজ করব? এখানে কিন্তু কার্নো ইঞ্জিন উল্লেখ নাই, এখানে কি নাই? কার্নো ইঞ্জিনের কোনো উল্লেখ নাই, বলছে একটি তাপ ইঞ্জিন, তার মানে এটাকে আমরা বাষ্প ইঞ্জিন ধরলাম। ওকে, বাষ্পীয় তাপ ইঞ্জিন ধরলাম, এখানে কার্নো যেহেতু বলে নাই। সো এখানে কিন্তু কিউ বাই টি কনস্ট্যান্ট না, ওকে কনস্ট্যান্ট না, এই কারণে আমরা টি এর সূত্রটা ইউজ করতে পারবো না, এখানে আমরা কিউর সূত্র ইউজ করবো। সো 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান ইন্টু 100% দিয়ে ম্যাথটা সলভ করব। সো এটাও এইচ ডাব্লিউ থাকবে। বুঝতে পারছি কিনা বলো? অ্যান্সার বি। কোনটা অ্যান্সার বি? এইটার অ্যান্সার কি বি? এইটা কর্মদক্ষতা কি কখনো মাইনাস হয়? একটা ইঞ্জিন কাজ তো করছেই না, অকাজ করতেছে, এরকম কি হবে? এটা তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন একটু ভালোভাবে করতে হবে, কারণ অপশন খুব কাছাকাছি। সো হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে ভাগ ভাগ করে করে এটা করতে হতে পারে। তো চেষ্টা করো, না পারলে পরে এক সময় আবার দেখিয়ে দেবো। ওকে, অ্যান্সার হবে এটা 26.2%। এবার তোমাদের কুইজের পরবর্তী প্রশ্ন। কুইজের পরবর্তী প্রশ্ন হচ্ছে এই কোয়েশ্চেনটা, অ্যান্সার করো। একটি কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে
তাপ গ্রাহকের একটি কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয় ইঞ্জিনের দক্ষতার কি পরিবর্তন হবে? তোমাদের কুইজের সেকেন্ড কোয়েশ্চেন, পয়েন্ট যোগ হবে কিন্তু এটাই। কোয়েশ্চেন ভুল, কোনটার কোয়েশ্চেন ভুল আছে? কোন কোয়েশ্চেনটা ভুল, আগেরটা? এই কোয়েশ্চেনটাকে ভুল আছে, এই কোয়েশ্চেনটা তাই বলতে চাচ্ছ? ইমতাদুল হক, এই কোয়েশ্চেনটা ভুল আছে? দেখি করে দেখি তাইলে। এখানে তো করার জায়গা হবে না মনে হয়, দেখি করি তারপর। 1 মাইনাস কিউ2 মান কত? তাপ বর্জন করে 930 এবং গ্রহণ করে 1260। এবার দেখো কি দিয়ে কাটা যায়। এই শূন্য কাটি। এবার 3 দিয়ে কাটা যায় না? 3 × 31 93 এবং 126কে যদি 3 দিয়ে কাটি, 3 126 4 2 42, সেখানে হয় 42। তাহলে 1 মাইনাস 31 বাই 42, তাই তো, ইন্টু 100। সো তাহলে কত হয়? 42 মাইনাস 31 বাই 42 ইন্টু 100। 42 থেকে 31 গেলে কত থাকে? 11 বাই 42 ইন্টু 100। সো দেখি কি হয়। এবার আসো 11 দিয়ে, সরি 42 দিয়ে 11কে ভাগ করি। 1100, এখানে 100 তো গুণ হবে তাই না? তাহলে 1100কে ভাগ করি। আসো 42 110-এর ভিতরে কয়বার যায়? 2 বার। 42 দোকানো 84, তো এখানে থাকে 6, এইখানে থাকে 2, অর্থাৎ 26 থাকে। যায় না, তাহলে এই শূন্য নামাও। 42 গুণ 260, দেখো কত হয়। 42কে যদি আমি 6 দিয়ে গুণ করি, 4 ছক 24, সো 6 দিয়ে গুণ করলে 252 হয়। কি 4 ছক 24, 6 12, 252। এখানে থাকে 8, দশমিক দিয়ে যদি শূন্য নামাই 40, 1 42, সো এখানে থাকে 8 5 3 38, সবাই 26.1। এখানে দেওয়া আছে 26.2, সো সি অ্যান্সার। জয়কলিতে হয়তো বা ভুল দেওয়া থাকতে পারে। ওকে, সো অ্যান্সার সি। কোয়েশ্চেনে কোনো ভুল নাই, অ্যান্সার সি। 26.1 আসছে আমার, সো অ্যান্সার সি। আর T2 এর মান 37 ডিগ্রি দেওয়া আছে জয়কলিতে, তাই তো? সেখানে তো T2 কোনো ব্যবহারই নাই। 37 থাক আর 273 থাক, কোনো ব্যবহারই তো নাই। T1 এবং T2 তো এই কোয়েশ্চেনেই কোনো ব্যবহার নাই। কুইজের অ্যান্সার সি বলছে ফাউজিয়া আবিদা। এবং আর কেউ কোনো অ্যান্সার দিবা? এই কুইজটা, এটা কিন্তু তোমাদের পয়েন্ট যোগ হবে। যে ম্যাথ এইটাতে অ্যান্সার সি আসে, এটার অ্যান্সার সি। ওকে, সো এবার এই পরেরটার অ্যান্সার কি হবে বলো? কুইজের অ্যান্সার, একটি কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে
তাপ গ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয়, তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতার কি পরিবর্তন হবে? অ্যান্সার দাও। বর্ষা আক্তার, অ্যান্সার সি, অপরিবর্তিত হবে। আর কেউ ভাই অ্যান্সার দিবা? কেন নাই ভাই? ওকে, টি এর ব্যবহার কেন নাই তাই? এখানে টি কেন ব্যবহার করি নাই? তুমি মনে হয় শুরু থেকে ক্লাসে ছিল না, যখন ইঞ্জিন পড়াইছিলাম, যে যখন আমরা বাষ্পীয় ইঞ্জিন নিব তখন কিউ বাই টি কনস্ট্যান্ট হবে না। সো এখানে কিন্তু আর কার্নো ইঞ্জিনে কিউ বাই টি কনস্ট্যান্ট, কারণ কার্নো ইঞ্জিন প্রত্যাবর্তী প্রক্রিয়ায় চলে, এই কারণে কিউ বাই টি কনস্ট্যান্ট। ওকে, সো 1 মাইনাস T2 বাই T1 এই কারণে হবে না, যেখানে কার্নো ইঞ্জিন বলে নাই, এখানে তাপ ইঞ্জিন বলছে। সো আমরা এটাকে T2 বাই T1 ধরতে পারবো না। যদি বলতো একটি কার্নো ইঞ্জিন, কার্নো ইউজ করে না, এই কারণে আমরা টি দিয়ে করতে পারবো না। সো ক্লাসটা প্রথম দিক দিয়ে রেকর্ডেডটা দেখবা, যে আসলে আমরা কেন বললাম যে টি এর ব্যবহার এখানে নাই, কারণ আমরা শুধু কার্নো ইঞ্জিনে টি ব্যবহার করতে পারি। কিউ বাই টি যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে আমার যে সূত্রটা ছিল 1 মাইনাস Q2 বাই Q1, এখানে আমরা তো T2 বাই T1 লিখতে পারি না, কারণ এটা তো কনস্ট্যান্ট না। সো কিউ বাই টি, Q1 বাই T1 সমান Q2 বাই T1, এইটা কিন্তু তাপ ইঞ্জিনে হয় না, এটা কার্নো ইঞ্জিনে হয়। বুঝতে পারছো কিনা? এটা এখানে কার্নো ইঞ্জিন উল্লেখ নাই, এই কারণে আমরা T2 বাই T1 ইউজ করতে পারবো না। তবে হ্যাঁ, যদি একটা কোয়েশ্চেন দেওয়া আছে কার্নো ইঞ্জিন ইউজ করে নাই, এটা লেখাটা ইউজ করে নাই, বাট তোমাকে দুইটা তাপমাত্রা দিয়ে দিছে, তো সেক্ষেত্রে কিছু করার নাই। তবে এইটাই তোমাকে মোটামুটি একটা ট্র্যাপ করছে দুইটা দিয়ে, যে তুমি কোনটা দিয়ে করবা। সেই ক্ষেত্রে আমরা কিউ দিয়ে করব, কারণ এটা তাপ ইঞ্জিন বলছে, কার্নো ইঞ্জিন না। বুঝতে পারছি এমদাদুল? আর কুইজের অ্যান্সারটা কি কেউ পারবা না নাকি? সো কুইজের অ্যান্সারটা কেউ কিন্তু দিচ্ছ না এখন পর্যন্ত। অনেকের অ্যান্সার পাইছি, শুধুমাত্র এমদাদুলের অ্যান্সারটা মনে হয় পাই নাই। ভাই কুইজের অ্যান্সারটা দাও। বাকিরা সবাই সি বলছে। একটি কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা কমানো হয় ধীরে ধীরে, তাহলে কর্মদক্ষতার কি পরিবর্তন হবে? এমদাদুল হক, অ্যান্সার কি দিবা নাকি আমি বলে দিব উত্তর? বাকিরা সবাই সি বলছে। ওকে, তাহলে আমি অ্যান্সারে চলে যাচ্ছি। ওকে, এইটার অ্যান্সার দাও। তুমি একাই শুধু বাদ আছো সম্ভবত, 3-4 জনে অ্যান্সার দিয়েছে, সবাই সি বলতেছে। তোমার কি মত? অ্যান্সার সি? ওকে ভাই, আমরা তাহলে অ্যান্সারে চলে যাচ্ছি। এটাও কেউ পারছো না তাইলে। দেখো কর্মদক্ষতার সূত্রটা কি? 1 মাইনাস T2 বাই T1। T2 হচ্ছে তাপ গ্রাহক। তো তোমাদের ক্লাসে ঠিকঠাক মনোযোগ নাই, মনোযোগ থাকলে এইটা তো আজকেই পড়াইছি, কেন পারলা না? তাপ গ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হচ্ছে, এইটা কমানো হচ্ছে, তার মানে কি T2 বাই T1 এর মান কমতেছে এবং কর্মদক্ষতা বাড়ছে। T2 মানটা কমানো হচ্ছে, গ্রাহকের তাপমাত্রা কমানো হচ্ছে, সেখানে কি হবে? বাড়বে। আজকে কুইজের অ্যান্সার কেউই দিতে পারতেছ না কেন? 2টা কোয়েশ্চেন করলাম, একটাও কেউ পারলা না। পয়েন্ট তো কারণ আমার সাথে যোগ হচ্ছে না। সামিউর রহমান সিয়াম ভাই আসছে এখন পয়েন্ট নেওয়ার জন্য।
তোমাদের এই বেহাল দশায় সামিউর রহমান সিয়াম ভাই পয়েন্ট নিতে চলে আসছে। সো এটাও বাড়ির কাছে থাকবে, দেখো এটাও এসডব্লিউ থাকবে। একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় এবং 4 অ্যাটমোস্ফিয়ার চাপে 12 লিটার গ্যাস আবদ্ধ আছে সমষ্ণ প্রক্রিয়া, তার মানে তাপমাত্রা স্থির। তাহলে এখানে আয়তন দেওয়া, তাপমাত্রা দেওয়া আছে আর চাপ দেওয়া আছে, তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় কি বলছে আমাদের আয়তন কত, 12 লিটার গ্যাস দেওয়া আছে এবং সমষ্ণ প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করা হচ্ছে। সো কি P1 V1 সমান P2 V2, এই সূত্র ইউজ করে আমরা V2 বের করব, পারবো না? এমদাদুল হক একবার বি একবার সি, কোনটা? এইটা নাকি? ওকে, এবার দেখো এই যে একটা একক আছে, এটাও মনে রাখতে হবে। তাপ ধারণ ক্ষমতা ও এন্ট্রপির একক কি? জুল পার কেলভিন। ঠিক আছে, বাকি সব মোটামুটি করানো হয়ে গেছে। এবার আমাদের একটা জিনিস বাকি আছে, একটা টপিক পড়াই নাই এবং একটা কোয়েশ্চেন সলভ করবো। সো আর হয়তো 5-10 মিনিট সময় লাগতে পারে আমাদের আজকের ক্লাস শেষ করতে। সেটা হচ্ছে শক্তির রূপান্তর। দেখো যদি আমাদের তাপমাত্রার পরিবর্তন নির্ণয় করতে বলে, গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হলে তাপমাত্রা পরিবর্তনের সূত্র হবে ½ mv² সমান ms ডেল থিটা। এই ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এবং যদি বরফ গলে গেছে বলে, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রির পানি হচ্ছে, তাহলে ½ mv² সমান mlf। স্থিতিশক্তি হলে তাপমাত্রা পরিবর্তন mgs সমান ms ডেল থিটা, এবং বরফ গলে গেলে mgh সমান mlf। এটি হচ্ছে স্থিতিশক্তির সূত্র, কারণ স্থিতিশক্তি তাপশক্তিতে রূপান্তর হচ্ছে আর উপরেরটা গতিশক্তি তাপশক্তিতে। বরফ গলনের সূত্রতাপ কত? 3,36,000 জুল পার কেলভিন। এবার আমরা এটা একটা ম্যাথ করি, তাইলে বুঝতে সুবিধা হবে। আমি জানি এত সময় কিছুই বুঝো নাই, ম্যাথ না করলে বুঝবা না। তো এই যে দেখো, এই হচ্ছে ম্যাথ, জাহাঙ্গীরনগর 24-25, তবে জিএসটির জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো 252 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি সীসার বুলেট থামানো হলো, তার মানে কি গতিশীল ছিল প্রথমে, তাহলে গতিশক্তি থামানো হয়েছে, তাপ উৎপন্ন হয়েছে না, তাহলে তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। অন্য কোনোভাবে শক্তি ব্যয় আমরা করতে পারবো না। তো অন্য কোনোভাবে শক্তি ব্যয় না করে বুলেটের তাপমাত্রা বৃদ্ধি কত? যদি আমরা অন্য কোনোভাবে শক্তি ব্যয় না করি, তাহলে বুলেটের তাপমাত্রা বৃদ্ধি কত? সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে, সূত্রটা কি? ½ mv² সমান ms ডেল থিটা। তাহলে ডেল থিটার মান কত? ডেল থিটার মান এখানে কাটে দিতে পারি, তাই না? কেটে দিলাম, তাহলে ডেল থিটা হচ্ছে v²/2s। ভির মান কত? ভি হচ্ছে 252 মিটার পার সেকেন্ড, তাহলে v² মানে কি 252 গুণ 252, তাই তো, যেটা স্কোয়ার। আর 2s, 2 দেওয়া আছে, সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে 126, 126 যোগানো 52, 252, 126 যোগানো 252, এইটা দিয়ে এই 252 কে কাটি, অ্যান্সার হবে 252 ডিগ্রি সেলসিয়াস। পারবো? অ্যান্সার হবে 252 ডিগ্রি সেলসিয়াস। এটা বুঝছি কিনা লেখি তো, যদি বুঝে থাকি লিখি দে ভাই বুঝছি। যদি তোমাকে তাপমাত্রার পরিবর্তন বের করতে বলে, এটা পারবে কিনা, এটাই আমাদের শেষ শেষ কোয়েশ্চেন ছিল। সো পারলে আমরা আজকের মতন লাইভটা এখানে শেষ করব এবং আমাদের মূলত তাপগতিবিদ্যা এখানেই শেষ। সো পারবো কি সবাই?
ওকে, এটাই আজকের শেষ কোয়েশ্চেন। জি বুঝছি, ঠিক আছে। তাহলে আজকের মতন আর নাই কিছুই, তাপগতিবিদ্যা পুরোটাই শেষ। তো এই যে টপিকগুলো আছে এবং যে কোয়েশ্চেন করাইছি সবগুলো ঠিকঠাক যদি পড়ো এবং দেখো ভাই, আপনার অপশনগুলোর ক্রম আমরা যেভাবে এক্সাম হলে প্রশ্ন ফেস করি ওই রকম না, যেটা সি মনে করি ওইটা বি দেওয়া। ওকে, সি মনে করি ওইটা বি দেওয়া। তো অপশনের দিকে খেয়াল রাখতে হবে। তোমরা যেভাবে বলছো অপশনের মতন 4টা দিতে, ওকে, তাহলে পরের ক্লাস থেকে পরীক্ষার হলে যেমন কোনো অপশন থাকে ওইরকমই দেওয়ার চেষ্টা করব, এ বি সি ডি এরকম করে, সমস্যা নাই। এখানে যেহেতু সোজা দেওয়া আছে তো এ বি সি ডি এরকমভাবেই সাজানো। তাহলে পরের বার থেকে আমরা পরীক্ষার হলে যেভাবে দেওয়া থাকে অপশন ওইভাবেই সাজাবো, এ বি সি ডি এরকম করে। ওকে, সামিউর রহমান সিয়াম ভাই, কোনো প্রবলেম নাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। এবং সবাইকে ধন্যবাদ ক্লাসটা এত সময় করার জন্য, ধৈর্য সহকারে ক্লাসে নোট করে গ্রুপে জমা দিবা। আর তাপগতিবিদ্যা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।